শান্তিনিকেতনের বহু পুরনো রাজবাড়ি এই চৌধুরী বাড়ি। এই বাড়ির সর্বময় কর্তা সতীনাথ চৌধুরী। তিনি তার শরীর খারাপের একটি ভুয়ো ভিডিও করে এবং তার সন্তান সন্ততিদের পাঠান। তার সাথে তার উইলের একটা কথাও উল্লেখ করা থাকে। তিনি চান সবাই একবার এখানে আসুক, কিন্তু কি তার উদ্দেশ্য জানতে হলে দেখে নিন দাদুর কীর্তি সিরিজটি। রহস্য, গুপ্তধন, ফ্যামিলি ড্রামাতে ভরপুর এই সিরিজটি। তাই আমার অনুরোধে বন্ধুরা অবশ্যই এই এক্সপ্লেনেশনটি শেষ অবধি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাহলে চলুন আরম্ভ করা যাক। এত বড় রাজবাড়ি কিন্তু কেউ কোথাও নেই, চারপাশ খাঁ করছে। এই বাড়িতে থাকেন সতীনাথ চৌধুরী আর তার স্ত্রী সন্ধ্যা দেবী। তাদের দেখাশোনা করার জন্য থাকে রফিক। অনেক ছোটবেলা থেকেই রফিক এখানেই মানুষ। সতীনাথ বাবু তার সন্তান সন্ততিদের থেকেও রফিককে বেশি ভালোবাসেন, ভরসা করেন। আর তার রান্নাবান্না করার জন্য আছেন বামুন মাসি। ছেলেমেয়েরা বহু বছর যাবৎ এখানে আসে না, তাই সতীনাথ বাবু রফিকের সহায়তায় একটি ফেক ভিডিও বানিয়ে পাঠান, যাতে সম্পত্তির লোভে অন্তত ওরা সব এখানে আসে। আর হলেও ঠিক তাই। সকলে একে একে এসে উপস্থিত হলো সম্পত্তির জন্য। সবার প্রথমে এলো বড় মেয়ে হৈমন্তী, তার ডাকনাম হেমু, আর তার স্বামী সিদ্ধার্থ। পুলিশে চাকরি করে সে। তাদের এক ছেলে পলাশ, যে কিনা শারীরিকভাবে অসুস্থ, হুইল চেয়ারেই থাকে। আর এক মেয়ে পৃথা। সবাই এসেছে। পৃথাকে দেখে রফিকের খুব ভালো লাগলো। সেই বোর্ড এক্সামের পর একবারও সে এখানে আর আসেনি। সেই সময় তাদের খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই বন্ধুত্ব যে কখন প্রেমে পরিণত হয়েছে সেটা তখন তারা বুঝতে পারেনি। এখন ওরা সেটা ভালো মতো করে বুঝতে পারলো একে অপরকে দেখে। রফিক খুবই মিস করতো পৃথাকে। যাই হোক, এরপর এলো বড় ছেলে মৃণাল, তার স্ত্রী রেবতী, আর তাদের এক ছেলে সৈকত আর এক মেয়ে। আর আগের দিন রাত্রেবেলা এসেছে ছোট ছেলে নিখিলেশ, যে কিনা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। কিন্তু কোনো একটা কারণে সে পার্টি ছেড়ে দিতে চাইছে বলে পার্টির লোক তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আপাতত সে এখন লুকিয়ে বেড়াচ্ছে। দুর্যোগের রাত, তার উপর আবার লোডশেডিং, তাই মোমবাতি জ্বালানো হয়েছে। আর সকলে একটা বিশাল হল ঘরে এসে উপস্থিত হয়েছে। ছোট মেয়ে বিনি এখনো আসেনি, অপেক্ষায় রয়েছে সবাই। হেমু বলল ও আসবে না, কোন মুখ নিয়েই বা আসবে? 10 লাখ টাকা চুরি করে পালিয়েছে এ বাড়ি থেকে। কিন্তু বিনি এলো, আর তার সাথে এলো হাজবেন্ড পারিজাত। তারা বিদেশে থাকে। সকলের সামনেই দাদু ঘোষণা করলেন তার দলিল সম্বন্ধে। বললেন তার এফডিতে 55 লক্ষ টাকা জমা আছে, সেটা তিনি 4 জনকে ভাগ করে দিতে চান। তার স্ত্রীর আছে 100 ভরি সোনার গয়না, সেটাও তিনি 4 জনকে ভাগ করে দেবেন। এই বাড়িটাও 4 জনকেই দেবেন, শুধুমাত্র চিলেকোঠার ঘরটা দেবেন রফিককে। আর তার সাথে আছে গুপ্তধন। সবার প্রপিতামহ হেমনাথ চৌধুরী ব্রিটিশ আমলে প্রচুর স্বর্ণমুদ্রা এই বাড়িতে বা বাড়ির আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছেন। সবাই বলল ধুর, এটা ভুয়ো খবর, গুপ্তধন বলে কিচ্ছু নেই। কিন্তু সন্ধ্যা দেবী বললেন গত মাসে এই বাড়িটা সারানোর সময় দেওয়ালের ভিতর থেকে একটা সুন্দর কারুকার্য করা কাঠের বাক্স পেয়েছেন তিনি। বাক্সটি দেখালেন সবাইকে এবং তার মধ্যে থেকে বের করে আনলেন একটা ছোট্ট কাগজ, যাতে একটা হেঁয়ালি লেখা রয়েছে, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাহাই, উদ্ভিদের মৃত্যুর জন্য কবিরাই দায়ী। এটা একটা ক্লু। পৃথা দাদুর কাছে এসে বলল দাদু, আমরা গুপ্তধন খুঁজবো। ঠিক সেই সময় বিরাট কাচের ঝাড়বাতিটা হুড়মুড় করে খুলে গিয়ে পৃথার উপর পড়ে যাচ্ছিল। রফিক একটা হ্যাচকা টানে পৃথাকে সরিয়ে নিল। ঝাড়বাতিটা নিচে পড়ে গিয়ে চৌচির হয়ে গেল, আর সেই কাচের টুকরোতেই রফিকের হাত কেটে রক্ত ঝরতে শুরু করলো। এই ঘটনাটা এতটাই মুহূর্তের মধ্যে ঘটে গেল যে সবাই প্রায় থমকে গেছে। এই ঘটনার রেশ কিছুটা কাটার পরই একটু রাতের দিকে সব নাতি নাতনিরা ঘিরে ধরেছে সন্ধ্যা দেবীকে গুপ্তধনের ঘটনাটা শুনবার জন্য। সন্ধ্যা দেবী বলতে শুরু করলেন অনেকদিন আগেকার কথা, তখন 1911 কি 12 হবে। তার শ্বশুর মশাই হেমনাথ চৌধুরী ছিলেন তখনকার দিনে ডাক সাইটে ডাক্তার এবং সাহিত্যপ্রেমী। তাছাড়াও তিনি ছিলেন আরেক সাহিত্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর সাহচর্য পাবেন বলেই বোধ হয় হেমনাথবাবু বোলপুরে এসেছিলেন এবং এই প্রাসাদোপম রাজবাড়িটা বহু পরিশ্রমে তৈরি করেছিলেন।
ঠিক এই সময়েই বোলপুরে এসে উপস্থিত হন রবীন্দ্র ঠাকুরের এক বিদেশিনী বান্ধবী আর তার মৃত্যু পথযাত্রী পিতা। বন্ধুর অনুরোধে হেমনাথবাবু সেই ভদ্রলোককে সেবা শুশ্রূষা করেন এবং তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনেন। প্রচন্ড খুশি হয়ে সেই সাহেব হেমনাথবাবুকে তুলে দেন এক অমূল্য সম্পদ, এক গুচ্ছ খাঁটি সোনার মোহর। হেমনাথবাবু যখের ধনের মতো এই মোহরগুলোকে আগলে রাখতেন এবং মৃত্যুর পূর্বেও পরিকল্পনা করে এই মোহরগুলোকে কোন এক গুপ্ত কক্ষে লুকিয়ে রেখেছেন এবং রেখে গিয়েছিলেন কয়েকটা ক্লু। তার বিশ্বাস ছিল যে ওনার মতো প্রখর বুদ্ধিসম্পন্ন কোনো বংশধর যদি কোনোদিনও জন্মায়, সেই করবে এই গুপ্তধনের রহস্যের সমাধান। সেই জন্যই বোধহয় হেমনাথের প্রেতাত্মা এক অশরীরী প্রহরীর মতো গুপ্তধনকে রক্ষা করে চলেছেন। ঠিক সেই সময় অদ্ভুত এক ঠকঠক আওয়াজে পুরো বাড়িটা ছড়িয়ে পড়ল। সন্ধ্যাদেবী বললেন, এই আওয়াজটা মাঝে মধ্যেই হয়। অন্যদিকে চৌধুরী বাড়ির ছেলেমেয়েরা সব বসেছে হেয়ালির মর্মোদ্ধার করতে। বারবার পড়েও কেউ হেয়ালির মাথা মুন্ডু বুঝতে পারছে না। বড় মেয়ে হেমু তো এখনো বিশ্বাস করছেন না গুপ্তধনের ব্যাপারটা। ওর বারবার মনে হচ্ছে বাবা মিথ্যে কথা বলছে। ছোট ছেলে নিখিলেশ বলল, কিন্তু কাগজটা তো রিয়েল, বহু পুরনো কাগজ। বড় জামাই সিদ্ধার্থ বলল, অনেক চোর খুনিদের সাথে কারবার করেছে, কিন্তু গুপ্তধন এই প্রথম। ওদিকে বড় ছেলে মৃণাল বলল, গুপ্তধন যে প্রথম খুঁজে পাবে, মোহরগুলোও তার। ছোট জামাই সিদ্ধার্থ বলল, গুপ্তধন তো ভাই পূর্বপুরুষদের আশীর্বাদ, তাই ওটা সমান ভাগেই ভাগ হওয়ার কথা। হেমু বলল, কত বছর আগে বিনি তো 10 লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল, তাই ও সমান অধিকার পাবে কি করে? এরপর দিন সকালবেলায় জলখাবারের টেবিলে সবাই তার বাবা রথীনাথ চৌধুরীকে জিজ্ঞেস করলো এই গুপ্তধনের ব্যাপারটা তিনি শান্তিনিকেতনের আর কাউকে জানিয়েছেন কিনা। তিনি বললেন, না, কাউকে জানায়নি। তখন হেমু বলল, তাহলে রাত্রে অদ্ভুত সব লোকজনরাই বাড়ির দিকে তাকিয়ে থাকে কেন? হেমুর স্বামী বলল, এভাবে আননোন মানুষদের এই বাড়ির দিকে তাকিয়ে থাকাটা কিন্তু ঠিক নয়। সেই সময় বড় ছেলের বউ রেবিকা বলল যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু প্ল্যানচেট করতেন। তখন হেমু তাকে ঠাট্টা করে বলল, তাদের আত্মারা কি তাহলে এখন আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করছে? এটা তোমার সস্তার সিরিয়াল নয়। আসলে রেবিকা সিরিয়ালে কাজ করত আর হেমু একজন সাইকিয়াট্রিস্ট। তিনি বলল, তোর হার্ট না করে কথা বলাটা ভুলেই গেছিস, তাই না? হেমু বলল, হ্যাঁ, এখন চোরের মায়ের গলা তো হবেই। আসলে হেমু বিনির উপর প্রচন্ড রাগ। একটা সময় অনেক টাকার ক্রাইসিস হয়েছিল ওর পলাশের প্রপার ট্রিটমেন্ট করানোর জন্য টাকার দরকার পড়েছিল। তখন কেউ তাকে হেল্প করেনি। আর ঠিক সেই সময়ই বিনি 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল এই বাড়ি থেকে। বিনি বলল, আমি সত্যি জানতাম না যে পলাশের জন্য এই টাকাটার দরকার, তাহলে আমি এরকমটা করতাম না। এভাবে সবার মধ্যে খাবার টেবিলে একটা ঝগড়া হয়। এরপর সেদিন জলখাবারের পর তাদের পিকনিকে যাবার কথা, তাই সবাই বেরোলো শান্তিনিকেতনটা একটু ঘুরিয়ে দেখতে আর সবার মনগুলো যাতে একটু ভালো হয়ে যায় তার জন্য। পিকনিকে একসাথে গেলেও সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একসাথে বসা, হই হই করা, গল্প করা, এগুলো সব মিস করছেন রথীনাথ বাবু। সেখানে নিখিলেশ দেখলো দুজন মাওয়েস্ট লোক তাকে ফলো করছে। অন্যদিকে মৃণাল একটু আড়ালে গিয়ে দেখলো তার মোবাইলে মেসেজ এসেছে, অফিসে ইডির রেড হতে পারে, স্যার কেয়ারফুল। এটা দেখে মৃণাল একটু অসুস্থ বোধ করলো এবং কি একটা ওষুধ বের করে খেলো। সেটা দেখতে পেয়ে ছেলে সৈকত জিজ্ঞেস করলো যে, ঠিক আছো তুমি? মৃণাল বলল, হ্যাঁ, তুই ঠিক আছিস তো? এখানে আসার পর থেকে দেখছি গুম মরে আছিস। সৈকত বলল, শ্রেয়ার শান্তিনিকেতনে আসার খুব ইচ্ছে ছিল। সৈকত বলেছিল এখানে দাদুর বাড়িতে নিয়ে আসবে। আসলে সৈকতের গার্লফ্রেন্ড শ্রেয়া সুইসাইড করেছে আর তারপর থেকেই সৈকত ডিপ্রেশনে ভুগছে। কারোর সাথে খুব একটা কথা বলে না, একা একা থাকে। অন্যদিকে পৃথা রফিককে তার ছোটবেলার স্মৃতিচারণা করতে করতে বলল, দাদু ঠাম্মিকে এত ভালো করে যত্ন নেবার জন্য তোকে ধন্যবাদ। রফিক বলল, আব্বা মারা যাওয়ার পর ওনারাই তো আমার দেখাশোনা করেছেন, তাই এটা তো আমার কর্তব্য। এরপর সবাই খেতে বসেছে। মাটন বিরিয়ানিটা খুব ভালো রান্না করেছে বিনি, ওর মায়ের থেকেই শেখা। এই জন্যই বিনি বিদেশে একটা রেস্টুরেন্ট খুলেছে। রথীনাথ বাবু একটু মাটন খেতে চাইলে ওকে কেউ দেয় না, বলে এই বয়সে মাটন না খাওয়াটাই ভালো।
শ্রীনাথবাবু বললেন, তাহলে এই বয়সে বেঁচে থেকেও কোনো লাভ নেই, সামনে শ্মশান রয়েছে, পুড়িয়ে দিও। এই শ্মশান কথাটা শুনে নিখিলেশ বলল, শ্মশান? শ্মশান মানেই তো ছাই, তাই না? তার মানে হেয়ালিটাতে শ্মশানের কথাই বলেছে। এখন সেটা এই শ্মশানটা কিনা সেটা দেখতে হবে। আর আছে উদ্ভিদ, মানে গাছ, কিন্তু কোন গাছ? এরপর জিভে গজা খেলা খেলতে খেলতে মৃণাল একটু উঠে বাইরের দিকে গেল। সন্ধ্যাও গেল তার পিছনে পিছনে। মৃণালের পায়ে হঠাৎ করে একটা মরার কঙ্কাল এসে ঠেকল। সেটা হাতে তুলে নিল মৃণাল। রেবিকা জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো তো? সকাল থেকেই কেমনই দেখাচ্ছে তোমাকে, এত অল্পে রেগে যাচ্ছ। মৃণাল বলল, আমার কি হয়েছে তাতে তোমার কি? আসলে রেবিকা মৃণাল সংসার করে ঠিকই, কিন্তু তবু ওদের সম্পর্কের মধ্যিখানে রয়েছে গভীর শূন্যতা। মৃণাল একজন প্রমোটার, তাই তার কথাবার্তা কার্যকলাপ প্রথম থেকেই রেবিকার পছন্দ নয়। আর এইসব করতে গিয়ে মৃণাল তার ফ্যামিলিকে কোনোদিনই সময় দিতে পারেনি। অন্যদিকে রেবিকা একজন ভালো অভিনেত্রী, তো তাকে সব ছেড়ে বাড়িতে ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য থাকতে হয়েছে। যাই হোক, মৃণালের পায়ে এই কঙ্কালটা লাগার পর সেটা সে হাতে তুলে নিল। ঠিক সেই সময় সবাই সেখানে আসে আর কঙ্কালটা দেখে ভয় পেয়ে যায়। তখন নিখিলেশ বলল, গাছ, মৃত্যু, কঙ্কাল, উদ্ভিদ, মানে শ্মশানের গাছ। এটাই ওই মরে যাওয়া গাছটা, লোকে সবাই বলে কঙ্কাল গাছ। বিনি বলল, এটা নিশ্চয় হেমনাথের সময় থেকেই রয়েছে। উদ্ভিদের মৃত্যুর জন্য কবিরাই দায়ী, তার মানে কবিরাই তো কবিতা লেখে, আর তার জন্যই তো উদ্ভিদদের মরতে হয়, কাগজের জন্য। সরোজামে পারিজাত বলল, বাবা, এই সময় হেমনাথ বাবু কি ইকোলজিক্যালি কনসাস ছিল? বিনি বলল, আমরা এখানে আরো কোনো একটা ক্লু পেতে পারি। কেউ সেই কঙ্কাল গাছে উঠতে পারবে? কেউ উঠতে পারলো না। শেষমেশ রফিক সেখানে উঠে গাছের উপরে আরেকটা কোটর থেকে বের করে আনলো আরেকটা মরার খুলি। সেটা নিচে নামানোর পরই খুব ভালো করে দেখলো তার ভিতর রয়েছে আরো একটা চিরকুট। সেটা বার করতে বেরিয়ে এলো আরেকটা ধাঁধা। লেখা রয়েছে, ভূতেরও আছে ভবিষ্যৎ, আর ভবিষ্যতেরও আছে ভূত। ইফ স্টিক অ্যারাউন্ড নট এনাফ, ইউ উইল বি আন্ডারস্টুড। সেই সময় রেবিকার ফোনে একটা ফোন আসে। কথা বলতে বলতে সে একটু এগিয়ে গিয়ে দেখতে পায় একজন তান্ত্রিক দাঁড়িয়ে রয়েছে। রেবিকাকে একটু আড়ালে নিয়ে গিয়েই তান্ত্রিক তার ছদ্মবেশটা খুলে ফেলল। রেবিকা অবাক চোখে চেয়ে বলল, তুমি? তান্ত্রিক তখন বলল যে, হ্যাঁ আমি। এই লোকটির নাম উৎপল। রেবিকা এই শহরেরই মেয়ে। এই উৎপল হলো রেবিকার ফেলে আসা ভালোবাসা। তারা বিয়েও করেছিল লুকিয়ে। রেবিকা এই বোলপুরের মেয়ে, শহরে গেছিল টিভি সিরিয়ালে অভিনয় করতে, আর উৎপল এখানেই থেকে গিয়েছিল। অন্যদিকে সকলে বাড়ি ফিরে গেলেও রেবিকা গেল না। সে উৎপলকে জিজ্ঞেস করলো, আমি আসবো তুমি জানলে কি করে? উৎপল বলল, রফিকের কাছে। উৎপল বলল, আচ্ছা, আমাদের বিয়েটা তো সত্যিই হয়েছিল, তাই না? রেবিকা বলল, এখন তো জীবনের সবটাই মিথ্যে বলে মনে হয়। রেবিকা একটু দেরি করে বাড়ি ফিরলে ওর মেয়ে জিজ্ঞেস করলো, এত দেরি? রেবিকা বলল, ইউনিভার্সিটির কিছু বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই দেরি হলো। সেই সময় তার হাজবেন্ড মৃণাল বাবু কি যেন একটা খুঁজতে খুঁজতে বের হলো। প্রথমে কেউ বুঝতে পারলো না যে ও কি খুঁজছে। তখন মৃণাল বলল, ক্লুতে কি ছিল? ইফ ইউ স্টিক অ্যারাউন্ড নট এনাফ। স্টিক মানে কি? লাঠি। আরে সেই হেমনাথের লাঠি যেটা দিয়ে আমার বাবা আমাদের পিঠে ছাল তুলে দিত। ঠিক সেই সময় বহু পুরনো দেওয়াল ঘড়িটা হঠাৎ করে পড়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। সন্ধ্যা দেবী বললেন, যতবার লাঠিটা রেখেছি ততবার কোথাও যেন উধাও হয়ে গেছে। হেমনাথের লাঠি বলে কথা, বলা যায় না, অভিশপ্ত হতে পারে। অন্যদিকে সেই ঘড়িটা সারছিল রফিক, সাথে ছিল পৃথা। অনেক পুরনো গল্প করছিল তারা। গল্প করতে করতে একটু ছাদে বেরোলে পৃথা দেখলো সাদা শাড়ি পরে কেউ একজন হাঁটছে। স্তম্ভিত হয়ে পৃথা রফিকের পিছনে এসে দাঁড়ালো। এরপর দেখলো রান্নার মাসি। সে বলল, আমি সেই তান্ত্রিকের কাছে গেছিলাম। পৃথা তান্ত্রিকের কথায় হাসলে মাসি বলল, তেনাদের নিয়ে হাসাহাসি করো না, তেনারা কালা জাদু করে, প্রয়োজনে মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারে। এরপর পৃথা একটা ঘরে সব ছোটদেরকে ডেকে বলল, হেমনাথের সাথে কথা বলার একটাই উপায়, প্ল্যান চেট। কাল আমরা বড়দের সবাইকে এই আইডিয়াটা দেব।
পরদিন সকালে সতীনাথ বাবু তার বড় ছেলে মৃণালকে ডেকে একটা কাগজ দিলেন। আসলে সতীনাথ বাবু আগের দিন সন্ধ্যাবেলায় একটা কোটের কাগজ হাতে পেয়েছিলেন বাই পোস্ট। সেটা তিনি খুলে দেখেছিলেন। তিনি দেখেছিলেন তার বড় ছেলে মৃণালকে ইডির তরফ থেকে চিঠি এসেছে। তখন তিনি কিছু না বললেও পরদিন সকালে তিনি মৃণালকে ডেকে সেটা দেখতে দিলেন। মৃণাল মুখ নিচু করে দাঁড়িয়েছিল, বলল, সবাইকে জানিয়েছো? তার বাবা বললেন, না, কাউকে জানাইনি। তুমি জানাবে, কারণ সবাই তোমার পরিবার। মৃণাল বলল, এসব কি আর সবাইকে জানানো যায়? আমি সবচেয়ে বড়, আর আমি কম নাম্বার পেলে ছোটরা কি শিখবে? আমি ক্রিকেট খেললে ছোটদের পড়াশোনায় মন বসবে কি করে? সব কম্পিটিশনে আমি ফার্স্ট না হলে ওদের কাছে দৃষ্টান্ত কি করে হব বাবা? বাবা সতীনাথ বাবু বললেন, তোমার উপরে দৃষ্টান্ত হবার ভার চাপানোটা আমার ভুল হয়েছিল, তাই ভুল করার অধিকার তোমারও আছে। মৃণালবাবু কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি যে ফেল করে গেছি বাবা। একটা ডিসপ্রেন্টের জমি কম দামে পাচ্ছিলাম, লোভ সামলাতে পারিনি, তাই এই অবস্থা। বাবা বললেন, এখন কিছু টাকার ব্যবস্থা করলে সামলানো যাবে? মৃণালবাবু বললেন, হ্যাঁ। সতীনাথ বাবু বললেন, ঠিক আছে, আমি দেবো সেই টাকা, কিন্তু তোমাকে তোমার বউ ছেলে মেয়েকে সময় দিতে হবে। এদের সব খুলে বলবে। প্রতিপত্তির জন্য ছুটতে গিয়ে নিজেকে পিছনে ফেলে দিও না। এরপর সেখান থেকে বেরিয়ে ছাতে গেল মৃণালবাবু। দেখলো তার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে ইডির চিঠিটা দেখালো আর তার কাছে ক্ষমা চাইলো ওদেরকে সময় না দিতে পারার জন্য। এভাবে ছেলের সাথে মৃণালবাবুর দূরত্বটা একদমই মিটে গেল। আরেকদিকে এই প্ল্যানচেটের কথাটা পৃথা বড়দের কাছে বললে বিনি প্রথমেই ডিনাই করে দিল। শুধু মৃণালবাবুই বাড়ির মধ্যে রাজি হলো। নিখিলেশ বলল, ওদিকে কিন্তু বামুন বুড়ি তান্ত্রিককে ডাকতে চলে গেছে, তাই অগত্যায় সবাইকে রাজি হতে হলো। এরপর রাত্রেবেলা তান্ত্রিক এলে একটা হল ঘরের মধ্যে অনেকগুলো মোমবাতি গোল করে জ্বালিয়ে তার চারপাশে সকলকে বসতে বলল তান্ত্রিক, আর চোখ বন্ধ করে একে অপরের হাত ধরে থাকতে বলল। এইভাবে কিছুক্ষণ কাটার পর হঠাৎ করে পৃথা কেমন যেন করতে থাকলো। তারপর বলল, গুপ্তধন, গুপ্তধন চাই তোদের? আমি তোদের কিছুতেই সেটা পেতে দেব না। ভয় পেয়ে গিয়ে সবাই একে অন্যের ঘাড়ে দোষ চাপাতে লাগলো। তখন পৃথা হেসে বলল, এত ভয় তোমাদের, আর তোমরা খুঁজবে গুপ্তধন? আরে আমি তো নাটক করছিলাম। সবাই খুব রেগে গেল পৃথার উপর। রফিক কিন্তু পৃথার কথা শোনার পরও নড়েনি, উঠেও দাঁড়ায়নি, একটা কথাও বলেনি। যখন চোখ খুলল সবাই দেখলো ওর চোখ রক্ত জোবার মতো লাল। রফিক বলল, মোহর চাই তোমাদের? সব কোটা লোভী। রফিক বলল, ভূতের আছে ভবিষ্যৎ, ভবিষ্যতের আছে ভূত। ইফ ইউ স্টিক অ্যারাউন্ড নট এনাফ। এই বলে রফিক নিজেই মোমবাতিগুলোর মধ্যখানে এসে ঘুরতে থাকলো। সবাই প্রথম দিকটা রফিকের মজা ভাবলেও পরে বুঝতে পারলো যে না, রফিক এটা মজা করছে না। ঠিক সেই সময় হঠাৎ করে সেই হেমনাথের লাঠিটা কোথা থেকে উড়ে এসে রফিকের কপালে লাগলো, আর রফিক অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই দেখতে পেল সেই হেমনাথের লাঠিটা, যার হাতলটা রূপো দিয়ে বাঁধানো, আর সেটা হলো ঈগলের মুখের মতো। তার সাথে একটা অদ্ভুত আওয়াজ ঘরময় ঘোরাফেরা করতে লাগলো। সবাই এতটাই ভয় পেয়ে গেছে যে কেউ নড়তে চড়তে পর্যন্ত পারছে না। এরপর পৃথা রফিককে তার রুমে দেখতে গেলে তাদেরকে একটু ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললো তার মা হেমু। হেমু নিচে এসে সবার সামনে এই বিষয়টা নিয়ে চিৎকার করে বলল যে একজন কাজের ছেলের সাথে প্রেম করছে পৃথা, এটা সে কিছুতেই মেনে নেবে না। এই সময় হেমুর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কাশতে গিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। সবাই তাকে ধরাধরি করে নিয়ে গেল বিছানাতে, শুইয়ে দিল। ডাক্তার ডাকা হলো, কিন্তু রফিককে তার কাছে যেতে দেওয়া হলো না। মনের দুঃখে রফিক ছাতে গিয়ে বসে থাকলো। সেখানে পৃথা গেল আর বলল যে কেউ মানুক আর নাই মানুক, আমি কিন্তু তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। অন্যদিকে পলাশ বলল, একটা স্পিরিট কি এরকম একটা লাঠি ছুঁড়ে মারতে পারে? নিখিলেশ বলল, হ্যাঁ পারে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা তো তাই বলছে। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে এইসব নিয়ে লেখালেখিও চলছে। সেই সময় সেখানে মৃণাল বাবু আসে। তার ছেলে তাকে জিজ্ঞেস করলো, এই লাঠিটা সম্বন্ধে তুমি নিশ্চয়ই অনেক কিছু জানো। মৃণাল বাবু বলল, হ্যাঁ মনে পড়েছে,
এই লাঠিটার গায়ে যে স্কন্ধ কাটা ছবিটা খোদাই করা রয়েছে সেটা আমি কোথাও দেখেছি। বাবা হেমুর জন্মদিনে একটা করে বই গিফট করতো, সেই বইয়ের মধ্যেই এই ছবিটা কোথাও আছে। এখন সেই বইটা খুঁজতে হবে। সেই বইটা খুঁজতে বাড়িটার একটা অন্ধকার স্টোর রুমে গেল হেমু আর মৃণাল। সেখানে হেমু বইটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কোথাও পেল না। সেই সময় মৃণাল বাবু বলল যে খুঁজে পেতেই হবে রে। এরপর ইডির চিঠির কথাটা তাকে জানালো। হেমু বলল, আমায় আগে বলিসনি কেন? আমার পরিচিত তো কত ক্লায়েন্ট আছে যারা উকিল। এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা বইয়ের দিকে নজর গেল তাদের। এই সেই বই নিয়ে গেল সবার কাছে। সৈকত বইটা পড়লো। জানা যায় যে কনিষ্ক রাজার অন্যান্য যে সমস্ত মূর্তিগুলো আছে তার কোনোটাতেই মাথা নেই, এবং এটাও বলা হয় যে কনিষ্কর একজন শত্রু রাগে অন্ধ হয়ে গিয়ে সমস্ত মূর্তির মাথা ভেঙে ফেলেছিল। নিখিলেশ বলল, আমাদের বাড়িতে পুরোনো দিনের রাজা রাজরাদের একটা মিনিয়েচার্স স্কাল্পচারের কালেকশন ছিল না? আর সেখানেই তো এরকম একটা স্কন্ধ কাটা মূর্তিও আমি দেখেছি। সেই সময় রফিক সেখানে ছুটে এলো, বলল, ঠাম্মার শরীরটা আবার খারাপ করছে। সবাই দৌড়ে গেল সেদিকে। কারো একজনের পায়ে লেগে একটা বক্স উল্টে গেল, কিন্তু কারোর সেদিকে নজর গেল না। একটা স্কন্ধ কাটা মূর্তি সেখান থেকে একটু বেরিয়ে পড়েছে, কিন্তু কেউ সেটা দেখতে পেল না। সেই সময় পলাশের হাতে ছিল হেমনাথের লাঠিটা। সেই ঘরটাতে এক হাত থেকে গিয়েছিল, কারণ পলাশ দৌড়ে যেতে পারে না, ও হুইল চেয়ারে থাকে। পলাশ লাঠিটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। লাঠির হাতলটা ছিল ঈগলের মুখের শেপে। কি মনে হতেই পলাশ একটা ছুরি দিয়ে সেটা খুলতে গেল। খুলতেই এখান থেকে একটা চাবি বেরিয়ে এলো। এরপর পলাশের নজর পড়লো সেই মূর্তিটার উপর। সেটা কুড়িয়ে নিল পলাশ। অবাক চোখে সেটার দিকে তাকাতেই হঠাৎ করে একটা বিদ্যুতের ঝলক দিয়ে গেল তার শরীরের উপর দিয়ে। হাত থেকে মূর্তিটা পড়ে ভেঙে খন্ড খন্ড হয়ে গেল। দেখলো পলাশ তার মধ্যে রয়েছে আরো একটা চাবি। অন্যদিকে ডাক্তার কাকুকে না পেয়ে তাকে ডাকতে গেল নিখিলেশ আর রফিক জঙ্গলের শর্টকাট দিয়ে। সেই সময় তাদের সামনে এসে দাঁড়ালো একটা জিপ গাড়ি। সেখানে মুখে গামছা বাঁধা কতগুলো লোক রয়েছে। একজন নেমে এসে বলল, সমর সেন তোমাকে ডাকছে। নিখিলেশ ভয়ে ভয়ে গাড়িতে উঠল। তাকে বাধা দিতে গেলে রফিককে মাথায় আঘাত করে ফেলে দেওয়া হলো। রফিক পড়ে গেলে লোকগুলো নিখিলেশকে নিয়ে চলে গেল। রফিক দৌড়ে বাড়ি ফিরে সবাইকে ঘটনাটা বলল। ঠাম্মা তখন অনেকটাই ভালো। পরদিন সকালে সবাই রফিককে জিজ্ঞেস করলো, লোকটার মুখটা দেখোনি? রফিক বলল, না, মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, কিন্তু একজনের ডান হাতের চাটুতে একটা ট্যাটু ছিল, কাস্তের চিহ্ন ছিল তাতে। বাড়ির সবাই এক জায়গায়। সেই সময় সতীনাথ বাবু বললেন, আমি যাব নিখিলেশকে ছাড়িয়ে আনতে। ওরা নিশ্চয়ই মাওদের লোক, এখানেই কোথাও ঘাঁটি গেড়েছে। ওনাকে থামিয়ে দিয়ে মেজ জামাই সিদ্ধার্থ বলল, রফিকের বর্ণনা শুনে মনে হচ্ছে ওই লোকটা বীরভূমের মাওবাদীদের নেতা সমর সেন। ও কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস। ওকে নানা লোকে নানাভাবে চেনে, অনেক নাম তার। সিদ্ধার্থ বলল, আমার অনেকদিন ধরেই মনে হচ্ছে আমাদেরকে কেউ ফলো করছে। এখন ঘটনাটা হচ্ছে পুলিশকে জানালে পুলিশ তো সবার আগে নিখিলেশকে অ্যারেস্ট করবে। মেজ জামাই সিদ্ধার্থ বলল, আমার এই বীরভূমে অনেক ইনফরমার আছে, ওদের খবরটা আগে দিই, তারপর ডেরাটা কোথায় সেটা আমাদের জানতে হবে। ডেরার খবর জানতে সিদ্ধার্থ আর সৈকত বেরিয়ে পড়ল। সোনাঝুরির হাটে গিয়ে একজনের কাছ থেকে ওই ডেরার খবরটা পেল, ঠিকানাটা পেল। বনলতা গ্রামের একটা রাজবাড়ি। ওরা সেদিকে এগিয়ে গেল। অন্যদিকে হেমু বাড়িতে গুগল সার্চ করে দেখলো সমর সেনের বিরুদ্ধে মার্ডার চার্জও আছে। তাই আরো ভয় পেয়ে গেল ওরা। ঠিক জায়গায় গিয়ে পৌঁছে সিদ্ধার্থ একটা ফোন করলো বাড়িতে। মৃণাল বাবু তুলল। সিদ্ধার্থ বলল যে আমি আর সৈকত সোনাঝুরির পিছনের জঙ্গলটার একটা রাজবাড়ির সামনে রয়েছি, আপনারা চট করে চলে আসুন, আমরা একসঙ্গেই ঢুকবো। সবাই বাড়ি থেকে বেরোলো। গেটের সামনে রেবতীকে উৎপলের সাথে দেখে ফেললো সবাই। রেবতী মুখ নিচু করে বাড়িতে ঢুকে গেল। মৃণাল বাবুর মন ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও সে কোনো রকমে গেল। অন্যদিকে পলাশ হুইল চেয়ারে করে সারা বাড়ি
সমস্ত কি হোলগুলো খুঁজে খুঁজে চাবিগুলো ট্রাই করতে থাকলো। ও জানে না যে এই চাবির সঠিক তালা কোনটা। বাড়ির মহিলারা সবাই তখন ঠাম্মির ঘরে। ঠাম্মি ঘুমোচ্ছে। অন্যদিকে পলাশ যেদিকেই যাচ্ছে সেখানের এই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। ভয় পেয়ে আছে প্রচন্ড পলাশ, তবুও সে খুঁজেই ছাড়বে এই চাবির সঠিক তালাটা। খুঁজতে খুঁজতে সে একটা বড় ঘড়ির পেন্ডুলামের কাছে এলো। এই ঘড়িটা আগেকার দিনে রাজাদের ঘরেই থাকে, বিশাল বড় ঘড়ি। তখনই ঢং ঢং করে 12টা বাজলো। পলাশ দেখলো এই ঘড়িটার পেন্ডুলামের গায়ে একটা কি হোল রয়েছে। একটা চাবি সেখানে ঢোকাতেই ঘড়ির দরজাটা খুলে গেল। পলাশ দেখলো পেন্ডুলামটার পিছনে আরো একটা কি হোল, আর একটা দরজা। পেন্ডুলামটা খুলে সাইডে রাখলো। এরপর দরজাটাকে খুলে দেখলো একটা বেসমেন্ট, গভীর অন্ধকার। বহুদিন এদিকে কেউ যায়নি, তাই নোংরা আবর্জনায় ভর্তি। ওদিকে নিখিলেশকে ওই পুরনো রাজবাড়ির ভিতর একটা চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রেখেছে মাও দলের নেতা সমর সেন। সে বলল, কমরেড নিখিলেশ চৌধুরী, আমাদের দলে ঢোকাটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু দল ছাড়াটা সমষ্টিগত সিদ্ধান্ত। তখন নিখিলেশ বলল, কমরেড সমর সেন, গোল্ড মাইল্ড বিস্ফোরণটা তো লিমানি গ্রুপের টাকা খেয়েই করেছিলেন, তাই না? কোনো আদিবাসীদের অধিকারের জন্য তো নয়। লিমানি গ্রুপের কমিটিরা যাতে ব্যবসা করতে না পারে, তাই জন্যই তো সেই বিস্ফোরণটা। সমর সেন বলল, রাজনৈতিক কৌশলের জন্য মাঝে মাঝে কিছু জিনিস করতে হয়। এই কথাবার্তা চলাকালীন চৌধুরী বাড়ির সবাই ততক্ষণে বাড়ির বাইরে এসে উপস্থিত হয়েছে, কিন্তু প্রথমে ভিতরে কে ঢুকবে সেই নিয়েই কথাবার্তা বলতে বলতে রফিক বলল, আমি যাব। রফিক আগে একটা লাঠি নিয়ে এগোতে লাগলো, আর পিছনে মেজ জামাই সিদ্ধার্থ আসতে থাকলো, তার হাতে বন্দুক। সমর সেন বলল, তুমি আমার শত্রু নও, তোমার স্মৃতিশক্তিটাই আমার শত্রু, তাই ওটাকে মুছে ফেলছি। এই বলে নিখিলেশকে গুলি করতে যাবে, ঠিক তখনই সিদ্ধার্থ সমর সেনের হাত লক্ষ্য করে গুলি চালালো। হাত থেকে বন্দুকটা পড়ে গেল। বাকিরা তখন যে যা বাড়ি থেকে নিয়ে এসেছিল সেই দিয়েই বাকিদের বেদম পেটাতে শুরু করলো। আবার বন্দুক তুলে সমর সেন নিখিলেশকে তাক করলেই সেখানে এসে দাঁড়ালো রফিক। সেই সময় সতীনাথ চৌধুরী তার পাখি মারা বন্দুকটা দিয়ে একটা আওয়াজ করতেই চমকে উঠল সমর সেন। তখনই লাঠি দিয়ে রফিক ওর হাতের বন্দুকটা আবার ফেলে দিল। এক ফাঁকে সমর সেন নিজেকে বাঁচানোর জন্য একটা কাঁদুনে গ্যাসের বল ছুঁড়ে মারল। চারিদিকে ধোঁয়ায় ভরে গেল। সেই ফাঁকেই সমর সেন সেখান থেকে পালালো। সিদ্ধার্থ তাকে ধরার জন্য পিছন পিছন গেলেও তাকে ধরতে পারল না। যাই হোক, সবাই মিলে নিখিলেশকে বাড়ি নিয়ে যাবার জন্য তৈরি হলো। ওদিকে পলাশ সেই বেসমেন্টের দিকে এগোতেই পড়লো কয়েক ফুট নিচে, কেননা বেসমেন্টটা আন্ডারগ্রাউন্ড। নিচে নামার কোনো সিঁড়ি নেই, আর পলাশ চলতে পারে না, তাই পড়ে গিয়ে সে একটা বিশাল হল ঘরের মধ্যে চলে গেল। ঘরটার এক পাশে একটা বিশাল বড় সিন্ধুক, আর তার চারপাশে মাটির তৈরি বড় বড় কলসি। কিন্তু পলাশ এগোতে পারছে না। তার হাত থেকে মোবাইলটা পড়েছে কিছুটা দূরে, সেখানেও সে যেতে পারছে না। অন্যদিকে ওই পড়ে যাওয়ার সময় পলাশ যে আওয়াজ করেছিল সেটা শুনতে পেয়েছে ওর মা হেমু। হেমু কাঁদতে কাঁদতে সারা বাড়ি খুঁজতে লাগলো, সঙ্গে বাকি সব মহিলারাও, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই মুহূর্তে নিখিলেশকে নিয়ে রফিকরা সেখানে এসে পৌঁছলো। খবর পেয়ে তারাও খুঁজতে শুরু করলো পলাশকে। এই গোপন বেসমেন্টের খবর সতীনাথ বাবুও জানেন না। ওই পেন্ডুলামটার সামনে দিয়ে ওরা কয়েকবার যাওয়া আসা করলো, কিন্তু বুঝতে পারলো না। শেষমেশ রফিক পলাশ বলে ডাকতে হালকা পলাশের সাড়া পেল নিচে থেকে। তখন ওরা সেই গুপ্ত কক্ষে রাস্তাটা দেখতে পেল। প্রথমে ওরা দড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। এরপর সবাই নেমে যাবার পর ওরা পলাশকে ফার্স্টে উপরে তুললো, তারপর দেখলো সিন্দুকটা। সিদ্ধার্থ মৃণাল গুপ্তধন পাওয়ার আশায় সিন্দুকটাকে অনেক কষ্ট করে খুলল। সিন্দুকটার ঢাকনাটা বিশাল ভারী। খোলার পর দেখলো ভিতরে কিচ্ছু নেই। অনেক খুঁজেও ওরা কোথাও গুপ্তধন পেল না। ওদিকে সতীনাথ বাবু তার স্ত্রী সন্ধ্যা দেবীকে বলা বলি করছেন যে এবার হয়তো ওরা জানতে পেরে যাবে যে আমার শরীর খারাপ হয়নি, আমি নাটক করছিলাম। তখন ওরা রেগে গিয়ে আবার চলে যাবে, আবার সারা বাড়ি ফাঁকা হয়ে যাবে। গুপ্তধন না পেয়ে ওরা সবাই উপরে উঠে এলো একে একে, কিন্তু মৃণালকে আটকালো তার স্ত্রী রেবতী।
রেবতী বলল যে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ঠিক সময় দিতে পারোনি বলে আমি একটু অন্য রাস্তায় চলে গেছিলাম। এই বলে মাপ চেয়ে নিল তার হাজবেন্ডের কাছে। মৃণাল বাবুও তার স্ত্রীর কাছে ক্ষমা চাইল। এইভাবে ওদের দুজনকার সম্পর্কটা অনেকটা হলেও ঠিক হয়ে গেল। খুব আনন্দের সঙ্গে হাসতে হাসতে তারা উপরে উঠে এলো। এরপর যখন সতীনাথ বাবু পুরো ঘটনাটা খুলে বলল, তখন সবাই প্রচন্ড অবাক হয়ে গেল। সতীনাথ বাবু এটাও বললেন যে আমার এখানে কোনো গুপ্তধন নেই। যে সমস্ত চাবি, বই, কাগজের চিরকুটগুলো তোমরা পেয়েছো, সেগুলো সবই আমরাই প্ল্যান করে সাজিয়ে রেখেছিলাম। আমরা চেয়েছিলাম তোমরা সবাই একবার এখানে এসো। অনেকদিন দেখতে চেয়েছিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা কেউই আসছিলে না। সম্পত্তির লোভে তাই তোমাদেরকে লোভ দেখিয়ে এখানে ডেকে আনতে হলো। কিন্তু পলাশ সেই গুপ্তকক্ষের মধ্যে আরো একটা চিরকুট পেয়েছিল। সেই চিরকুটটা তখন পলাশ দেখালো নিখিলেশকে। নিখিলেশ পড়তে শুরু করলো। পলাশ বলল, গুপ্তধন আছেই, এই বাড়ির কোথাও না কোথাও গুপ্তধন তো আছেই, আর আমি সেটা খুঁজে বের করব। তো বন্ধুরা, এইভাবেই আজকের এই সিরিজটি শেষ করা হলো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।